আপনি কি জানেন আপনার মাথায় এই মুহূর্তে ঋণের বোঝা কত? আমি বলে দিচ্ছি। কালের কণ্ঠ 5 এপ্রিল 2024, হেডলাইন, মাথা পিছু ঋণ বেড়ে 1.5 লাখ টাকা। তার মানে আমাদের দেশের 18 কোটি মানুষের প্রত্যেকের মাথায় ঋণের বোঝা 1,50,000 টাকা। সব মিলিয়ে বাংলাদেশের বিদেশি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে $5,700 কোটি, বা পার ক্যাপিটাল লোন হচ্ছে এখন 1,50,000 টাকা। 3 বছর আগে বাংলাদেশের মাথাপিছু ঋণ ছিল 1 লাখ টাকা। আপনার মাথায় ঋণের বোঝাটাই যদি এত বিশাল হয়, তাহলে সুদের হিসাবটা কত ভেবে দেখেছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের উপর এমন এক যুগ আসবে যখন কেউই সুদ খাওয়া ছাড়া থাকবে না। যদি কেউ সুদ নাও খায়, তবুও সুদের ধোঁয়া বা ধুলোবালি তাকে স্পর্শ করবে। তাহলে কি আমরা এখন সেই যুগেই বসবাস করছি, যে যুগের কথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে আমাদেরকে বলে গেছিলেন? এতটুকু দেখেই হয়তো আপনি ভয় পেয়ে গেছেন, কিন্তু আমি হলফ করে বলতে পারি এখনো আপনার অনেক কিছুই অজানা। শুধুমাত্র আজ থেকে 2 বছর আগের কথা ধরলেও আপনার হাতে এই মুহূর্তে যদি 100 টাকার একটা নোট থাকে, সেটা আর 100 টাকা নেই, হয়ে গেছে মাত্র 65 টাকা। কারণ কি? সুদ ভিত্তিক অর্থনীতি। পাবনায় 25 থেকে 30 হাজার টাকা ঋণের মামলায় 12 জন কৃষককে পাঠানো হয়েছে কারাগারে। কারণটা কি জানেন? সুদ ভিত্তিক অর্থনীতি। সাভারের আশুলিয়ায় ঋণ শোধ করতে না পেরে অপমানে এক মধ্যবিত্ত হোটেল ব্যবসায়ী করেছেন আত্মহত্যা। কারণ কি? সুদ ভিত্তিক অর্থনীতি। আমি যদি আপনাদেরকে বলি, এই সুদের কারবার আপনি, আমি, আমরা সবাই চালাচ্ছি, আপনি কি বিশ্বাস করবেন? বিশ্বাস করুন আর না করুন, আপনি যে ব্যাংক লোনের ট্র্যাপে আটকে পড়ে গেছেন, যেখান থেকে বের হওয়া বেশ মুশকিল, এই কথা সত্য। আর আজকের ভিডিওর তথ্য, উপাত্ত, ইনসাইটস আপনাকে এমন কিছু জানাবে যা শোনার জন্য আপনি একদমই প্রস্তুত নন। আপনার আমার ঋণের এই বোঝা কে তৈরি করলো? কিভাবে এত সুদের ঘানি আমাদের টানতে হচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের বেশ কয়েকটি ধাপে কেস স্টাডি প্রয়োজন। কেস স্টাডি এর প্রথম প্রশ্ন, একজন মানুষের বেঁচে থাকার জন্য কি কি লাগে? উত্তর হিসেবে খুবই সহজেই বলা যায় খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা আর চিকিৎসা, অর্থাৎ মানুষের মৌলিক চাহিদাগুলো। একজন মানুষ তার এই 5টি মৌলিক চাহিদা পূরণ করতে পারলেই একটা সাবলীল জীবন যাপন করতে পারে। কিন্তু মুশকিলটা কোথায় জানেন? আমাদের এই বেসিক নেসেসিটি পূরণ করতেও আমাদের কাছে ঋণ নিতে হচ্ছে। অতিষ্ঠ দেশের 4 কোটি মানুষ খাবার কিনছেন ঋণ করে খাদ্য, বস্ত্র, বাসস্থানের মতো মৌলিক চাহিদা মেটাচ্ছে। এটা আমাদের কথা না, বিবিসি বাংলার হেডলাইন, ঋণ করে খাবার কিনছেন দেশের 4 কোটি মানুষ। প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ করা, দেশে মোট জনসংখ্যার 4 ভাগের 1 ভাগ মানুষ ঋণ করে তাদের মৌলিক চাহিদা মেটাচ্ছেন। মোটা দাগে অ্যানালাইসিস করলে গ্রামের 28%, শহরের 24% এবং সিটি কর্পোরেশনের 15% মানুষ এখন ব্যাংক ঋণের ট্র্যাপে ফেসে গেছে। মৌলিক চাহিদার যোগান মেটাতে 2 বেলা খাবার খেতে যদি ঋণ নিতে হয়, তাহলে বলাই যায় দেশের একটা বড় সংখ্যক মানুষ ঋণ নিতে বাধ্য। আর যেখানে ঋণ থাকবে সেখানেই অটোমেটিক্যালি সুদ চলে আসবে। তার মানে এই দাঁড়ালো আপনি সুদ খেতে বাধ্য, রীতিমতো সুদের ট্র্যাপে জর্জরিত। শুধু এই 4 ভাগের 1 ভাগ মানুষ না, আমার আপনার মতো অসংখ্য মধ্যবিত্ত মানুষ তাদের সঞ্চয় ভেঙে সংসারে ভাতের যোগান দিচ্ছে। এই পর্যন্ত শুনে আপনার কাছে মনে হতে পারে রাষ্ট্র মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ, কিন্তু এই কাহিনীর পিছনেও আছে কাহিনী। খেলা কেবল শুরু। আমার আপনার মতো কয়েক কোটি মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের আর্থিকভাবে এই বেহাল দশার পেছনে না আপনি দায়ী, না মোটা দাগে রাষ্ট্র দায়ী। এখন মনে প্রশ্ন জাগতে পারে, আসল দোষটা তাহলে কার? উত্তর খুঁজতে আমাদেরকে বেশ কয়েকটা ঘটনার ইনসাইটস দেখতে হবে। সাল 2012, নামি দামি প্রতিষ্ঠান হলমার্ক গ্রুপ সোনালী ব্যাংক সহ 26টি ব্যাংক থেকে ঋণ নিল 4,000 কোটি টাকা। এন্ড গেস হোয়াট হ্যাপেন্ড আফটার দ্যাট? হলমার্ক গ্রুপ এখন পর্যন্ত একটা টাকাও পরিশোধ করেনি। সাল 2013, সরকারি খাতের একটি ব্যাংক সহ 5টি ব্যাংক থেকে 1,200 কোটি টাকা ঋণ নিয়েছে বিসমিল্লাহ গ্রুপ। এন্ড এগেইন গেস হোয়াট? হলমার্ক গ্রুপের মতো বিসমিল্লাহ গ্রুপও একটা টাকাও পরিশোধ করেনি। সবচেয়ে অবাক করা বিষয়, সম্পূর্ণ টাকা তারা পাচার করে দিয়েছে বিদেশে, এমনকি নিজেরাও আছে বিদেশে। শুধু এই 2টা প্রতিষ্ঠান না, আমাদের দেশে কয়েকশোটা প্রতিষ্ঠান আছে যারা আইনের মতে ইচ্ছাকৃত ঋণ খেলাপি। যুগান্তর পত্রিকার হেডলাইনের ভাষায় বললে, ঋণ খেলাপি বর্তমানে নতুন এক ব্যবসা। এখন আপনি হয়তো এটা ভাবতে পারেন, যারা ধনীরা তারা ঋণ দিক না দিক
আমার যায় আসে না কোনো, কারণ আমি তো সেই দেশের 1/4 মানুষের মধ্যে পড়ি না যাদের এই বেসিক নেসেসিটি মিট করার জন্য লোন নেওয়া লাগে। আমি নিজে ঋণ নেও না, আমি ঋণ খেলাপিও করি না, সো সমস্যা তো নয়। সমস্যা আছে, ভয়ঙ্কর সমস্যা, এমনকি একটার সাথে আরেকটা এমন ভাবে জড়িয়ে যা হয়তো আপনি আগে কখনো ভাবেননি। সমস্যাটা হলো ধনীরা ঋণ নিয়ে শুধু খেলাপি করছে না, শুধু টাকা পাচারি করছে না, বরং কর বা ট্যাক্সও ফাঁকি দিচ্ছে একেবারে নিয়ম করে, যার কারণে প্রচুর পরিমাণে অর্থ সংকটে পড়ছে রাষ্ট্র আর ব্যাংকগুলো। রাষ্ট্র এই অর্থ সংকট পূরণ করতে দুইটা পদ্ধতি মেইনটেইন করে এবং সেই দুইটা পদ্ধতির মাঝে আছে আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর খুঁজে বের করব। কিন্তু তার আগে আমাদের আজকের ভিডিওর স্পন্সর গোজায়ান সম্পর্কে দুইটা কথা বলি। ঈদের লম্বা ছুটিকে মাথায় রেখে ঘুরে আসতে পারেন এই ব্যস্ত জীবনকে পেছনে ফেলে, মনের মতো ট্যুর গুছিয়ে সেরা বাজেটে ঘুরে আসতে পারেন বন্ধু আর পরিবার নিয়ে। সব রকম তথ্য, কোন ফ্লাইট কোন হোটেল বুক করব তা সহজেই খুঁজে পাওয়া যায় গোজায়ানে। গোজায়ান থেকে করা প্রথম বুকিং এ ব্যবহার করতে পারেন আমার কুপন কোড নাসির 500। এন্ড নাও ব্যাক টু ভিডিও। এই অর্থ সংকট পূরণ করতে রাষ্ট্র প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে তারা টাকা ছাপায়, আর নতুন টাকা ছাপালে সবচেয়ে বেশি যে ক্ষতিটা হয় সেটা হলো ইনফ্লেশন। খুব সহজ ভাষায় টাকার মান কমে যাওয়া। ভিডিওর একদম শুরুতে বলা হয়েছিল যে এই 100 টাকা কিভাবে 2 বছরের মধ্যে 65 টাকা হয়ে গেছে। আশা করি এখন আপনারা সেই হিসাবটা খুব সহজে মিলাতে পারলেন। একটা দেশে যখন ইনফ্লেশন হয়